আসসালামু আলাইকুম। দেখেন, আমি কয়েকদিন ধরে বলতেছি, এল ক্লাসিকোতে কি হইছে না হইছে, ওসব আপনারা ভুলে যান। এই রিয়াল মাদ্রিদ ২-৩ মাস আগে যেমন ছিল, এখন আর তেমন নাই। এরা ২-৩ মাস আগে যেমন খেলছে, এখন ঐরকম খেলতেছে না। এরা সত্যি ভালো খেলতেছে। আর এর রেজাল্ট হচ্ছে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের ১ নাম্বারে। এর উপর অ্যাটলেটিকো মাদ্রিদ পয়েন্ট ড্রপ করছে। যেটা রিয়াল মাদ্রিদের জন্য প্লাস পয়েন্ট ছিল। রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ৪ পয়েন্ট লিডে আছে। রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল ভ্যালাডোলিডের বিপক্ষে। এও ম্যাচ ছিল, বাট অন্যরকম ছিল। এমবাপ্পে একাই কিন্তু সবকিছু উল্টাই দিছে। এই ম্যাচে এমবাপ্পের হ্যাটট্রিক ছিল। কিলিয়ান এমবাপ্পে তার আগের রূপ দেখাইতেছে, তার ফর্মে ব্যাক করতেছে। আপনারা যত কিছুই বলেন, কিলিয়ান এমবাপ্পে ফ্লপ। রিয়াল মাদ্রিদে আসার পর কিলিয়ান এমবাপ্পে চলবে না ভাই। ২ দিন পর কিলিয়ান এমবাপ্পে লা লিগার টপার হবে, টপ স্কোরার হবে। আপনারা খারাপ সিজন কোথায় দেখতেছেন আমি জানি না, তবে এই ম্যাচে অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদ কেমন খেলছে আমার মনে হয় না তেমন আহামরি কিছু খেলছে। তবে কার্লো অ্যানচেলত্তি এই ম্যাচে আমার মনে হচ্ছে ট্যাকটিক্যালি গেম খেলছে। অ্যান্ড এই ম্যাচে কার্লো অ্যানচেলত্তি সাকসেস। কার্লো অ্যানচেলত্তির ট্যাকটিক্স এই ম্যাচে খুব ভালোভাবে কাজে লাগছে। আপনারা এমবাপ্পের ফার্স্ট গোল দেখেন, এইখানে জুড বেলিংহাম আর কিলিয়ান এমবাপ্পের অসাধারণ কম্বিনেশন ছিল। আর এই কম্বিনেশনে কিলিয়ান এমবাপ্পের অসাধারণ ফিনিশিং। সেকেন্ড গোল এটা কাউন্টার ছিল। আপনারা দেখেন এখানে বেলিংহাম, এমবাপ্পে, রদ্রিগুর অসাধারণ গেম, স্পিড। দেন রদ্রিগো এমবাপ্পের কাছে পাস করছে। আর এমবাপ্পে যখন এই গোল করতেছিল, তখন আমার মনে হয়েছে এমবাপ্পে সব ছাইড়ে দিছে, হাত পা ছাইড়ে দিছে। এমবাপ্পের টার্গেট ছিল বটম কর্নার, অ্যান্ড এটা সাকসেস হয়েছে। এটা ছিল কিলিয়ান এমবাপ্পের সেকেন্ড গোল। এরপর থার্ড গোল ওইটা পেনাল্টিতে ছিল, কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি, বাট এটা সত্যিই পেনাল্টি ভাই, এটা পেনাল্টি ছিল। এখানে ভ্যালাডোলিড রেড কার্ড কনসিড করছে। জুড বেলিংহ্যামের কপাল ভালো ছিল, বড় ধরনের ইনজুরি ফেস করে নাই। এখানে যে কোনো অঘটন ঘটতে পারতো। 3-0 উইন ছিল। বাট ভ্যালাডোলিড এমন হাই লেভেলের টিম না, তারা রেলিগেশন জোনে আছে। হ্যাঁ, এও ম্যাচ ছিল, রিয়াল মাদ্রিদের উপর অনেক বেশি প্রেসার ছিল। এতটা প্রেসার ছিল রিয়াল মাদ্রিদ এই 90 মিনিটে শুধুমাত্র 4টা অন টার্গেট শট নিতে পারছে। যাই হোক, 3 পয়েন্টের প্রয়োজন ছিল। রিয়াল মাদ্রিদ 3 পয়েন্ট ক্লেম করতে পারছে। মাদ্রিদের যে টার্গেটে চলতেছে, ওইটা আমার মনে হচ্ছে সাকসেস হইতেছে। রিয়াল মাদ্রিদের লাস্ট যে 10টা ম্যাচ, ওই 10 ম্যাচে বার্সেলোনা আর ভ্যালেন্সিয়া ছাড়া বাকি যে ম্যাচগুলা ছিল, ওই ম্যাচগুলাতে রিয়াল মাদ্রিদ 3টার নিচে গোল করেই নাই। আমার মনে হচ্ছে মাদ্রিদের কাছ থেকে আমরা সলিড গেম পাইতেছি। আর মেইন কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদের বর্তমান যে অ্যাটাকিং লাইন, এদের মধ্যে কম্বিনেশন ব্যাক করছে। এরা এখন বুঝতেছে, বুঝা ট্রাই করতেছে। আপনারা রেটিং দেখলে বুঝবেন। লাস্ট যে ম্যাচগুলা ছিল, রিয়াল মাদ্রিদের ডিফেন্স, মিডফিল্ড যদি এরা খারাপ করতো, অ্যাটাকিং লাইন সলিড ছিল। অ্যাটাকিং লাইনের গেম অন্যরকম হইতেছে। এখানে কিলিয়ান এমবাপ্পে থাকুক, ভিনিসিয়াস থাকুক, রদ্রিগো থাকুক, ব্রাহিম ডিয়াস থাকুক, এরা ভালো করতেছে, নিজেদের বেস্ট গেম দিতেছে। এখন রিয়াল মাদ্রিদের মেন টার্গেট থাকতে হবে লা লিগার টপার থাকা। এই যে পজিশন, এই পজিশন ধরে রাখা। নেইমার টু স্যান্টোস, হেয়ার উই গো। আমরা যেই কোনো সময় হয়তো শুনতে পাবো আল হিলাল এবং স্যান্তোসের মধ্যে এটা নিয়ে অনেক সিরিয়াস কথা হইতেছে। ইভেন 2-1 দিনের ভিতর হয়তো আমরা এই নিউজ পাইতে পারি নেইমার জুনিয়র 6 মাসের লোনে স্যান্তোসে জয়েন করছে। তবে নেইমার জুনিয়র যদি স্যান্তোসের লোনে চলে যায়, 6 মাস পর নেইমার জুনিয়র এখানে ফ্রি এজেন্ট হবে। তো স্যান্তোস চাইলে এখানে নেইমার জুনিয়রকে পার্মানেন্ট রাখতে পারবে। শুধুমাত্র স্যান্তোস না, এইখানে অন্য কোনো ক্লাবও আসতে পারবে, নেইমার জুনিয়রকে সাইন করাইতে পারবে। বাট এইখানে সব থেকে বড় কন্ট্রোভার্সি নেইমার টু বার্সেলোনা। দেখেন, যতবারই ট্রান্সফার উইন্ডো চালু হয়, নেইমার টু বার্সেলোনা এই রিউমার্স হইতেছে, এটা আমরা দেখতেছি। এখন এটা মিডিয়া হাইপ ক্রিয়েট করার জন্য করতেছে, নাকি সত্যি এমন কিছু হয়েছে, এটা কিন্তু আমরা জানি না। তবে গতকালকে আমরা যে রিপোর্ট পাইছি, যে কোনো মাধ্যমেই হোক এটা প্রকাশ পাইছে, নেইমার জুনিয়রের পক্ষ থেকে বার্সেলোনার সাথে যোগাযোগ করা হয়েছিল। নেইমার জুনিয়র বার্সেলোনা জয়েন করতে চাইতেছে, বাট বার্সেলোনা এইখানে রাজি না। বার্সেলোনা নেইমার জুনিয়রকে চাইতেছে না। এর মানে কি, নেইমার জুনিয়র বার্সেলোনাকে অফার করছে, ভাই আমি বার্সেলোনা জয়েন করতে চাই, আর বার্সেলোনা সরাসরি না করে দিছে। আমরা এটাই দেখে আসছি। বাট এখানে অনেক বড় একটা ইন্টারভিউ ছিল, আমি এর ছোট্ট একটা অংশ আপনাদেরকে দেখাই। বার্সেলোনা ডিরেক্টর ডেকোর একটা ইন্টারভিউ ছিল, যেটা টিএনটি স্পোর্টসের সাথে, যেখানে ডেকো নেইমারকে নিয়ে কথা বলছে। নেইমার টু বার্সেলোনা এই স্টোরি নিয়ে কথা বলছে। আর নেইমার জুনিয়রকে নিয়ে ডেকোর কথা ছিল, দেখেন নেইমার টু বার্সেলোনা এই ডিলটা ইম্পসিবল, এটা অনেক দূরের স্টোরি। বাট নেইমার জুনিয়রের যে ইকোনমিক ডিমান্ড, এটা অনেক হাই। দেখো এখানে বুঝাইছে নেইমার জুনিয়রের যে স্যালারি, এটা অনেক হাই, এটা বার্সেলোনার পক্ষে পে করা পসিবল না। এরপর দেখো এটাও বলছে নেইমার জুনিয়র বিশ্ব সেরাদের একজন। ভাই দেখেন,
শুধুমাত্র বার্সেলোনা না, এই যে নেইমার জুনিয়রের স্যালারি এত হাই, এই হাই স্যালারির কারণে অনেক ক্লাবই কিন্তু নেইমার জুনিয়রকে চাইতেছে না। হ্যাঁ, এখন আপনারা আরো একটা কারণ দেখাইতে পারেন, নেইমার জুনিয়রের ইনজুরি। এটা আমিও মানি। স্যালারি যদি আমি একদিকে রাখি, আমাকে নেইমার জুনিয়রের ইনজুরি নিয়ে ভাবতে হবে। আপনারা দেখবেন অনেক ক্লাব আছে যারা নেইমার জুনিয়রকে সাইন করাতে চায়, নেইমার জুনিয়রের যে স্যালারি ওইটাও দিতে চায়, বাট নেইমার জুনিয়রের যে ইনজুরির রেকর্ড, ওইটা দেখে কোনো ক্লাব আসতেছে না। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ভাই ঠিক আছে ইনজুরি, বাট স্যান্তোস কিভাবে এত ইউরো দিবে? নেইমারের যে স্যালারি ওইটা দিবে। দেখেন, এইখানেও অনেক বেশি স্টোরি আছে। আপনারা যেটা ভাবতেছেন, ভাই স্যান্তোস অনেক ছোট ক্লাব, বাট না ভাই, স্যান্তোস অনেক বড় ক্লাব, ব্রাজিলের ইতিহাসের সব থেকে ভালো ক্লাব, বড় ক্লাব। বাট নেইমার জুনিয়রের যে স্যালারি, ওইটা ব্রাজিলিয়ান ক্লাব কিভাবে দিবে? এইখানে একটা সিক্রেট রিপোর্ট আছে যেটা আপনারা জানেন, বাট অন্যভাবে। আপনারা যেটা জানেন, নেইমার জুনিয়র স্যান্তোসে ব্যাক করতেছে। স্যান্তোসে ব্যাক করার পর সে স্যান্তোসের মালিক হবে। হ্যাঁ, নেইমার জুনিয়র স্যান্তোসে ব্যাক করার পর সে স্যান্তোসের মালিক হইতেছে। বাট এখানে স্টোরি অন্যরকম। আপনাদেরকে আমি এক্সাম্পল দেই। লিওনেল মেসি যখন ইন্টার মিয়ামিতে জয়েন করছিল, তখন তার এগ্রিমেন্ট কেমন হয়েছিল? লিওনেল মেসির এগ্রিমেন্ট ছিল, লিওনেল মেসি যখন অবসরে চলে যাবে বা ক্লাব ছেড়ে চলে যাবে, তখন লিওনেল মেসি ইন্টার মিয়ামির কিছু অংশের মালিক হবে, পুরাটা না, কিছু অংশের। ইভেন রিসেন্ট যে রিপোর্ট, ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসেরের সাথে চুক্তি রিনিউ করতেছে, ওই চুক্তিতে এমনটা লেখা আছে, ক্রিস্টিয়ানো রোনালদো যদি আল নাসের ছেড়ে যায় বা ফুটবলকে গুড বাই টাটা বলে, তখন সে আল নাসেরের কিছু শেয়ার পাবে, আল নাসেরের কিছু অংশের মালিক হবে, বাট পুরাটা না। নেইমার জুনিয়রের ক্ষেত্রেও কিন্তু সেম স্টোরি হইতেছে। যেহেতু নেইমার জুনিয়রের স্যালারি অনেক হাই, স্যান্তোস এইটা কমাতে চাইবে, যার কারণে স্যান্তোস এমন একটা অফার রেডি করতেছে, ইভেন এটা নিয়ে কথা বলতেছে। স্যান্তোস যদি নেইমার জুনিয়রকে এমন অফার করে, ভাই আমরা স্যান্তোসের কিছু অংশ তোমাকে দিতেছি, তুমি এই অংশের মালিক, আমাদের ক্লাবে জয়েন করো, দেন এইখানে কিন্তু নেইমার জুনিয়র তার স্যালারি অনেক কম করবে। আর আল হিলাল এখন শুধুমাত্র তাকে লোনে পাঠাইতেছে, অর্ধেক স্যালারি স্যান্তোস দিবে। বাট নেইমার জুনিয়রকে পার্মানেন্ট সাইন করানোর জন্য স্যান্তোস কিন্তু এমন পরিকল্পনা করতেছে। এমন না যে নেইমার জুনিয়র স্যান্তোসের পুরো মালিক হয়ে যাবে। তবে এইখানে এমন কিছুই না যে নেইমার জুনিয়র একেবারে স্যান্তোস বাই করে ফেলতেছে। নেইমার জুনিয়র স্যান্তোসের মালিক হইতেছে। নেইমার জুনিয়র স্যান্তোসের কিছু অংশ পাবে, কিছু অংশের মালিক হবে। যদি নেইমার জুনিয়র এগ্রি হয়, স্যান্তোস যে অফার রেডি করছে, ওই অফারে যদি নেইমার জুনিয়র এগ্রি হয়, তখন এই ডিল হবে, এর আগে না।